আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? শুরু করছি তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, ফিজিক্স চ্যাপ্টার 2, ক্লাস 9 ফিজিক্স চ্যাপ্টার 2 অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রবলেম, কপিকল জিনিসটা অ্যাকচুয়ালি কি? দেখো, যদি এটা একটা কপিকল হয় এবং এখানে যদি একটা আমরা সুতার সাহায্যে দুই পাশে দুটো বস্তুকে ঝুলে দেই, এটা হচ্ছে এই বস্তুটার ভর ধরলাম আমরা হচ্ছে m1 এবং এই বস্তুটার ভর হচ্ছে কি বলতো m2। তো এখানে m1 বস্তুর ভর বেশি হয়, বস্তুটা নিচের দিকে বেশি পরিমাণ সরে গেছে, এবং m2 বস্তুর ভর কম হয়, বস্তুটা উপরের দিকে সরে গেছে। তার মানে দেখো, আমরা যদি কোনো একটা বস্তুকে কোনো একটা সুতার সাহায্যে ঝুলে দেই, তাহলে দেখবা ওই বস্তুটার উপর সুতা কিন্তু একটা উপরের দিকে বল দিচ্ছে, যেটাকে আমরা সুতার টান বলবো। ঠিক এই সুতা যখন এই বস্তুটাকে একটা নিচে ঝুলে দেওয়া হচ্ছে, তখন এই বস্তুটার উপর কিন্তু একটা বল কাজ করতেছে, যেটা কিনা কি বলতো সুতার টান। তার মানে এখানে বস্তুটা যেহেতু এইদিকে সরে আসছে, তাহলে এখানে বস্তুটার ওজন কি বলতো বেশি। কার চেয়ে বেশি? সুতার টানের চেয়ে বেশি। অর্থাৎ সুতার টান কাজ করে হচ্ছে উপরের দিকে, যেটাকে আমরা টি বলি, কিন্তু এখানে বস্তুর ওজন, যেটাকে আমরা W1 বলতে পারি, এটা কিন্তু কাজ করতেছে নিচের দিকে। ঠিক এই বস্তুর ক্ষেত্রে যেহেতু একই সুতা, তাহলে এখানে দেখো সুতার টানটা কিন্তু বেশি, অর্থাৎ এখানে যে সুতা টান সেটা কিন্তু বেশি, যার কারণে বস্তুটা উপরের দিকে সরে গেছে। কিন্তু এখানে বস্তুর যে ওজনটা আছে W2, যদি আমরা বলি এটাকে W2, তাহলে এটা কিন্তু কম, যার কারণে এই সুতার টান বেশি হওয়ার কারণে বস্তুটা উপরের দিকে উঠছে। দেখো, এখানে অ্যাকচুয়ালি যে বস্তু দুটার ইমব্যালেন্স হওয়ার কারণে এখানে কিন্তু একটা গতি সৃষ্টি হয়েছে, অর্থাৎ তার মানে এখানে একটা ত্বরণ কাজ করবে। আর তোমাদের কপিকলের ক্ষেত্রে এটাই বের করতে বলে যে ত্বরণ নির্ণয় করো। তাহলে এখানে ত্বরণ নির্ণয় করার ক্ষেত্রে দেখো, m1 বস্তুর ক্ষেত্রে আমি কি লিখতে পারি? m1 বস্তুর ক্ষেত্রে, তাহলে m1 বস্তুর ক্ষেত্রে আমি লিখতে পারি, দেখো এখানে কিন্তু বস্তুর ওজনটা বেশি, যার কারণে বস্তুটা বেশি সরে আসছে নিজের দিকে। তাহলে আমরা এখানে লিখতে পারি W1 মাইনাস কি বলতো T। অর্থাৎ এখানে কিন্তু কার্যকরী বলের কনসেপ্টটা তোমাদের একটু জানতে হবে। কার্যকরী বল হচ্ছে, দেখো এখানে সুতার টান কিন্তু কাজ করতেছে উপরের দিকে, এবং বস্তুর ওজন এটাও কিন্তু এক প্রকার বল, এটা কাজ করতেছে নিচের দিকে। তো এই দুইটা মাইনাস করে যতটুকু বল থাকবে সেটাই হচ্ছে কি বলতো কার্যকরী বল। অর্থাৎ ওইটুক বলের জন্যই বস্তুটা নিচে সরে আসছে। তাহলে ওইটুক বল কত? দেখো, নিচের দিকে বস্তুর ওজনের যে বলটা, ওটা W1, ওখান থেকে আমরা মাইনাস করছি কি বলতো T। তাহলে করার পরে যতটুকু বল থাকবে ওইটুকুর কারণে বস্তুটা নিচের দিকে সরবে, তাহলে m1a এটা আমরা বলতে পারি। তো তাহলে এটাকে দেখো আমরা লিখতে পারি, এখানে লিখতে পারি W1 সমান সমান আমরা কি লিখতে পারি? W1 সমান সমান আমরা লিখতে পারি এই বস্তুর ওজন। তাহলে W1 যেহেতু তোমরা জানো ওজনের ক্ষেত্রে অবকাশের ত্বরণ নিচের দিকে কাজ করে, আর এখানে কি T ইকুয়াল টু m1a, এটাকে আমরা 1 নং সমীকরণ দিতে পারি। একই ক্ষেত্রে আমরা দেখো m2 বস্তুর জন্য আমরা বের করতে পারি m2 বস্তুর জন্য। তাহলে m2 বস্তুর জন্য কি বের করা যায়? এখানে তাহলে দেখো, এখানে কিন্তু সুতার টানটা বেশি, সুতার টানটা বেশি হওয়ার জন্য এখানে বস্তুটা কিন্তু উপরের দিকে সরে গেছে। তাহলে আমরা সুতার টান বেশি, বড়টা থেকে ছোটটা বাদ দেবো। তাহলে T মাইনাস কি বলতো W2 ইকুয়াল টু আমরা লিখতে পারি কি, এটা মানে কার্যকরী বল। তাহলে যেহেতু এটা দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে, তার মানে m2a। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি T মাইনাস m2 কি বলতো G ইকুয়াল টু m2a। দেখো তোমরা এখানে এই জায়গাটা একটু খেয়াল রাখবা, এখানে বড় বল থেকে ছোট বলটা বিয়োগ করতে হবে, করে যেটা থাকবে সেটা হচ্ছে কার্যকরী বল। ওকে, তাহলে এখন দেখো আমরা দুইটা কার্যকরী বল থেকে আমরা এই দুইটা এখন যোগ করবো। তাহলে 1 নং সমীকরণ যোগ 2 নং সমীকরণ, তাহলে লিখতে পারো তোমরা, আমি এখানে লিখি 1 যোগ কি কত বলতো 2। তাহলে এইটা করলে আমরা কি পাই? তাহলে 1 নং সমীকরণ থেকে দেখো আমরা লিখতে পারি m1
m1g মাইনাস কি টি, এরপরে দেখো ইকুয়াল টু m1a। দ্বিতীয় সমীকরণে দেখো আমরা লিখতে পারি টি মাইনাস ইন্টু জি ইকুয়াল টু কত, ইন্টু এ। এরপরে দেখো আমরা এখানে যোগ করব, যোগ করে দেখো একই চিহ্নগুলো কেটে যাবে, যেমন এই টির আগে মাইনাস এবং এটার আগে আছে প্লাস, তাহলে প্লাস মাইনাস কেটে যাবে। এখানে তাহলে কি থাকবে, m1 জি মাইনাস কত m2 জি ইকুয়াল টু কত, এখানে দেখো কত থাকে m1 এ প্লাস m2 এ। তাহলে এখান থেকে দেখো তো ভাইয়া জি কমন যায়, দুইটাতে জি আছে, তাহলে জি লিখতে পারি, এখানে লেখা যায় m1 মাইনাস m2 ইকুয়াল টু, এখানে দেখো আমরা লিখতে পারি, এখানে এ কমন নিয়ে যায়, তাহলে এখান থেকে লিখতে পারি এ m1 প্লাস m2। তাহলে এখান থেকে দেখো আমাদের মেইন যে জিনিসটা ছিল, যে এখানে আমরা যে ত্বরণ বের করতে চাইছিলাম, সেই ত্বরণটা কিন্তু আমরা এ পেয়ে গেছি, অ্যাক্সিলারেশন। তাহলে এ ইকুয়াল টু আমরা লিখতে পারি এখানে ফাইনালি দেখো জি এখানে উপরে থাকে m1 মাইনাস m2, আর নিচে থাকে m1 প্লাস কি m2। দেখো এটাই আমাদের হচ্ছে সেই কাঙ্ক্ষিত ত্বরণ, এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ত্বরণ। তাহলে দেখো প্রবলেমটা অনেক সিম্পল, কনসেপ্টটা যদি তোমরা বুঝতে পারো তোমরা সহজেই এখান থেকে কিন্তু ম্যাথটা করতে পারবে। আচ্ছা, এখানে দেখো প্রথমে একটা বস্তুর ভর দেয়া থাকবে, সেই ভরটা তোমরা দেখলেই বুঝবা কোনটার ভর বেশি বা কোনটার কম। যে দিক দেখবা বেশি ঝুলে যাবে ওই দিক বা দেখবা ওই বস্তুটার ভর বেশি, আর যেটা একটু কম ঝুলে যাবে অর্থাৎ যেটা উপরের দিকে সরে যাবে দেখবা ওইটার ভর কম থাকবে। তাহলে প্রথমত দেখো আমরা এই বস্তুর জন্য কার্যকরী বলটা বের করছি, সেটা কিভাবে, অর্থাৎ বস্তুর ওজন নিচের দিকে যে ওজনটা কাজ করে এটাও এক প্রকার বল, এই বল থেকে আমরা সুতার টানটা বিয়োগ করে যেটা থাকবে ততটুকু হচ্ছে কার্যকরী বল, অর্থাৎ এইটুকুর জন্য ত্বরণ সৃষ্টি হয়েছে। তাহলে এইটা, এরপরে আমরা দেখো W1 এর মান বসাইছি, এটা লেখা যায়, 1 নম্বর সমীকরণ দিয়েছি। 2 নম্বর দেখো m2 বস্তুর জন্য ঠিক একই ভাবে আমরা বের করেছি। এরপরে 1 ও 2 কি করেছে, যোগ করেছে। যোগ করলে দেখো এখানে থাকে m1 মাইনাস জি, এরপর টি কেটে যায়, থাকে মাইনাস m2 জি ইকুয়ালস টু, এখানে দেখো m1 a প্লাস m2 a, এখান থেকে জি আমরা কমন নিয়েছি, কমন নেওয়ার পরে এই পাশে আবার a কমন নিয়েছি। আমাদের কাঙ্ক্ষিত জিনিস হচ্ছে a, অর্থাৎ এক্সিলারেশন বা হচ্ছে আমরা ত্বরণ বের করব। তাহলে ত্বরণ বের করছি, দেখো এটাই হচ্ছে আমাদের সেই ত্বরণ নির্ণয় করার সূত্র। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ।